আগে যখন আমরা সিঙ্গেল ছিলাম তখন ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যেত, ঘোরা যেত। বাট বাচ্চা কাচ্চা হওয়ার পরে এখন আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় যে এই জায়গায় যাবো কিনা, সেখানে গেলে বাচ্চারা বোর হবে কিনা। কারণ তারা একবার যদি বোর হয়, একবার যদি বিরক্তি করা শুরু করে, তখন ঘোরাও শেষ আর সব আনন্দও শেষ। গোল্ডেন উইকের কারণে হাইওয়েতে ছিল প্রচন্ড জ্যাম, আর আমাদের ওসাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30টার মতো বেজে যায়। এরপরে সেখানে পৌঁছে এক বাঙালি ভাইয়ের বাসায় আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে ফ্রেশ হতে হতে আমাদের প্রায় 3টা সাড়ে 3টা বেজে যায়। আমাদের প্ল্যান ছিল অন্যরকম। আমরা চেয়েছিলাম আমরা ওসাকা ক্যাসেলে যাব, আর তারপরে হচ্ছে আমরা এই রিভার ক্রুজে আসবো। কিন্তু আমাদের হাতে সময় ছিল খুবই অল্প। আমরা ক্যাসেলের দিকে গেলে হয়তো বা রিভার ক্রুজ পেতাম না, অথবা রিভার ক্রুজে গেলে আমরা ক্যাসেল পাবো না। এইসব কিছু কম্পেয়ার করে আমরা চিন্তা করলাম যে আমরা ক্যাসেলটাকে স্কিপ করি, কারণ ক্যাসেলে নাকি অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চারা আছে, ওদেরও কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। আর রিভার ক্রুজের এই এরিয়াতে সন্ধ্যার পরে লাইটিং হয় খুব সুন্দর, কাজে নাইট ভিউটা ওদের অনেক সুন্দর লাগবে দেখতে। এই এরিয়াতে ঢোকার পথেই বিশাল এক জিরাফ দেখে সাফান, শাহনাজ, সাহিব সবাই দাঁড়ায় পড়ছে। এখানে হচ্ছে লেগো দিয়ে বানানো বিশাল একটা জিরাফ ছিল। ভাগ্যিস গত বছর তাদের সবাইকে লেগোল্যান্ডে নিয়ে গেছিলাম, না হলে এটা দেখার পরে তারা অবশ্যই বলতো যে আজকেও আবার লেগোল্যান্ড ডিসকভারি সেন্টারে ঢুকবো। কিন্তু যেহেতু তাদেরকে এর আগে লেগোল্যান্ডে নিয়ে গেছে, এই জন্য এটা নিয়ে তারা খুব একটা বদার হয়নি। সেই ছোটবেলায় আমি আমার আব্বার সাথে একবার ঢাকা শিশু পার্কে খুব সম্ভবত এরকম একটা বিশাল চরকিতে উঠছিলাম, আর এমন ভয় পাইছিলাম সেই থেকে আমি আর কোনোদিনও এই ধরনের চরকিতে উঠি না। এদিকে সাফনের বাবা ভুলে এইটার টিকিট কেটে নিয়ে আসছে। সে গেছিল হচ্ছে রিভার ক্রুজের টিকিট কাটতে। তো যাই হোক, এটা নিয়ে আমি তারে বকা দিচ্ছিলাম যে এটা কিসের জন্য কাটলা, এটাতে কে উঠবে এখন, ওখানে কে উঠবে সেই চিন্তা বাদ দিয়ে এরপরে আমরা গেলাম হচ্ছে রিভার ক্রুজে। রিভার ক্রুজের ওইখানে হচ্ছে 6:30 পর্যন্ত লাস্ট টাইম, আর 6:30টার পরে হচ্ছে যেহেতু ফেরিস হুইল ওপেন থাকবে, কাজে আগে আমরা রিভার ক্রুজে উঠবো। আর রিভার ক্রুজে ওঠার জন্য টিকিট আমরা অলরেডি কেটে ফেলছি, আর এখানে আমরা এসে সবাই লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি। আর এটার অরিজিনাল নাম হচ্ছে ওসাকা বে সান্তা মারিয়া রিভার ক্রুজ। প্রতিদিনই সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রত্যেক ঘন্টায় একবার করে এই রিভার ক্রুজটা ডিপার্চার হয়। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত রিভার ক্রুজের ডিউরেশন হয় হচ্ছে 45 মিনিট। এটাকে মূলত ডে ক্রুজ বলে। আর আমরা যে টিকিটটা কাটলাম মানে সন্ধ্যা 6:30টার সময়, এটাকে বলা হয় টুইলাইট ক্রুজ। আর এটা হচ্ছে হলিডে বা উইকেন্ডে আপনি পাবেন, এবং এটার ডিউরেশন হবে হচ্ছে 1 ঘন্টা। আর এই যে আমার পিছনে হচ্ছে সান্তা মারিয়া দাঁড়ায় রয়েছে। এই সান্তা মারিয়াটা অ্যাকচুয়ালি অরিজিনাল ক্যাপ্টেন কলম্বাসের যে ফেমাস একটা শিপ ছিল সান্তা মারিয়া, সেটারই একটা রেপ্লিকেট একটা ভার্সন বলা যায়। আর এটা অবশ্য সাইজে হচ্ছে অরিজিনালটার ডাবল। আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে ডে ক্রুজের ক্ষেত্রে 1800 ইয়েন, আর টয়লেট ক্রুজের ক্ষেত্রে 2300 ইয়েন। 1 ঘন্টার রাইড হিসেবে আমার কাছে প্রাইসটা রিজনেবলি লেগেছে, খুব বেশি এক্সপেন্সিভ না। আর এখানে কিন্তু ডিনার ক্রুজও অ্যাভেলেবেল আছে, তবে সেটা আগে থেকে হয়তো বুকিং দিতে হবে। আর এখানে দোতলায় হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে, আপনি বসে বসে সুন্দর ভিউ দেখতে পারবেন আর আপনার খাবার এনজয় করতে পারবেন। লঞ্চে যে তোমার ডেকে যায় বা ফার্স্ট ক্লাসে যায়, যেটাই যায়, তোমার এই যে সামনে যে টাইটানিক স্টাইলের সামনে যে অংশটা আছে, সবসময় এটার দিকে চাইতেই নদীর সিনারি দেখতে 4 ঘন্টা পার হয়ে যায়। যে বাতাস, সমুদ্রের বাতাস তীব্র, নৌকার বাতাস না। অবশ্য পার্থক্য এটা হলো আমরা মেঘনা নদী, পদ্মা নদী দিয়ে যাই, এখন হচ্ছে জাপান সির উপর দিয়ে আসছে। অলরেডি দুলদুলুনি রাগামাথার চিরুনি থাকবই। এটা একটা তুমি রাইড মনে করো, তুমি ফ্যান্টাসি কিংডম আছে বিনা পয়সায়। শিপ নড়ছে, কেমন লাগছে বলো? কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দেখো ঘুরছে কিন্তু। বরিশালিয়া লঞ্চ সাইরিয়া দেছে, বরিশালিয়া লঞ্চ সাইরিয়া দেছে, সাইরিয়া দেছে। এই আবার প্যাসেঞ্জার বেশি উঠাইছিনি, এটা দেখার দরকার। আমাদের সাতপুরে কিন্তু প্যাসেঞ্জার বেশি উঠানোর সময় আগে পরে লঞ্চে নদীর লঞ্চে ঢুকছে, লঞ্চ ঢুকছে। সোনা তোমার দিকে এমনি কেমনে চাই রয়েছে না? কিসের দিকে আসমানের দিকে চাই? কি দেখো, ওকে সামনে ঘুরাই দিলেও তো হয়তো। হাই হাই হাই। আমি বরিশালের মেয়ে, আমার দাদা বাড়ি হচ্ছে বরিশাল, আর সাফনের বাবার বাড়ি চাঁদপুরে। আমাদের অনেকবার লঞ্চে যাওয়া আসা করা হয়েছে, কাজে লঞ্চে ওঠা তো আমাদের জন্য নতুন কোনো এক্সপেরিয়েন্স না। কিন্তু তারপরেও এতবার লঞ্চে ওঠার পরেও আমি যখনই লঞ্চে উঠি আর এটা যখনই দোলে, তখনই আমার কেন জানি মাথার মধ্যে চক্কর মারে। আই থিঙ্ক আমার মোশন সিকনেস আছে, এটাই হচ্ছে মেইন কারণ। ওই যে বুড়িগঙ্গা ব্রিজের উপরে দিয়ে বাস চলাচল করতে আছে, তবে বুড়িগঙ্গা নদীর ওই পিছন দিয়া ওই যে ইয়াটা নাই, ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছিল, আর এখান থেকে মানুষও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিল। আর এত পরিমাণ বাতাস বাড়ছিল, মনে হচ্ছিল আমাদেরকে উড়ায় নিয়ে যাবে। বাট তারপরও সুন্দর ভিউ দেখার জন্য আমরা এখানে ওয়েট করি আরো কিছুক্ষণ। সাফান, এটা কিন্তু দুবাই, জানো? আমরা কিন্তু জাপানের দুবাইতে চলে আসছি। জাপানের দুবাই? হ্যাঁ, ওই দেখো তোমার পিছনে দুবাই। দুবাই চেনো না তুমি সাফান? কি বলছে পাপা? দুবাই চিনো কি?
দুবাই কি? দুবাই কি? দুবাই একটা দেশ। ঘন্টাখানেকের জার্নি আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে, স্পেশালি নাইট ভিউটা অনেক সুন্দর ছিল শিপ থেকে। আর এখান থেকে বের হয়ে আমরা মেয়েরা চলে যাই হচ্ছে সুভেনিয়ার শপে ঘোরাঘুরি করে একটু শপিং করার জন্য, আর ছেলেরা সবাই চলে যায় ওই ফেরিস হুইলে ওঠার জন্য। যাই হোক, ছেলেরা সবাই উঠছে অ্যান্ড এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল ওদের জন্য, কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফেরিস হুইল। জানেন ভাই, ওয়ার্ল্ড লার্জেস্ট জায়ান্ট হুইল। হ্যাঁ, এখন বাজে 8টা, আমরা উঠতেছি ওয়ার্ল্ড লার্জেস্ট ফেরিস হুইলে। 8 জন উঠতে পারবে একটা বক্সে, আর 15 মিনিটের শেষ ওয়েট করতেছি আমরা 6 জন। ভিতর থেকে কেমন লাগতেছে? শুধু রড, আর রডের ভিতরে কিছু লাইট জ্বালা রাখছে। সাফান, এই যে তুমি যে এই যে 27 মানের উপরে উঠছো, সরি মানে এই যে এত উপরে উঠলা, এটা তো এটা তোমার অনুভূতি কি? ইনশো দইও ইনশো বাংলায় বলো। আমি হ্যাঁ, এরপরে কথা আর নাই। অনেক সুন্দর লাগছে এখানে সিনারিটা সুন্দর লাগছে। হ্যাঁ, কোন জায়গাটা সুন্দর লাগছে দেখি? ওই ব্রিজটা, ওই যে একটা ব্রিজ দেখা যায়। এইখানে নামসা, এখানে সি, ওইখানে এটা সমুদ্র, স্টেডিয়াম আছে, মানে পুরো চারপাশে পরিবেশটা অনেক সুন্দর। তা দেখে সাফান অভিভূত, বাট আমি সন্তুষ্ট হতে পারি নাই। আঙ্কেল বলেন। আমার এখানে সুন্দর লাগে। এই জায়গাটা সুন্দর লাগে। প্রত্যেকটা কম্পার্টমেন্টের উপর দিয়া একটা এসি রয়েছে, এটা দেখে অবাক হয়েছি। বাবা রে বাবা, মেইনটেনেন্স করেছে। এন্ড দেন ফাইনালি আমরা চলে আসছি আমাদের এয়ারবিএনবি এর বাসা। সারাদিন কোলে কোলে থেকে অবশেষে সুহানো একটু ছাড়া পাইছে, এখন সে একটু দৌড়ঝাঁপ করে খেলাধুলা করতে পারবে। আর এইটা হচ্ছে আমাদের বাসা, এয়ারবিএন বাসার এই রুমটা আমরা ছিলাম। আর পুরো বাসাটা অ্যাকচুয়ালি বিড়ালের থিমে করা, জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। যাই হোক, নেক্সট ব্লগে দেখা হবে। এই ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো আল্লাহ হাফেজ।